আগের ভিডিওর পরবর্তী অংশ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। মানিভঞ্জন থেকে বুক করা আমাদের ল্যান্ড রোভার গাড়ি নিয়ে চলল এক অন্য জায়গায়। আঁকাবাঁকা খাড়াই পথ ধরে বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি। চারিদিকে রং বেরঙের কাটা গাছ, ফুল গাছ, রডোডেনড্রন, পাইনের জঙ্গল আর ধোঁয়ার মতো ঠান্ডা মেঘ। সুন্দর পিচের রাস্তা থেকে আমরা যখন উঠলাম একটা মাটির রাস্তায়, তখন ভাবলাম যে এই বুঝি রাস্তা পুরোটাই খারাপ হবে। এমন সময় আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড়ালো। জায়গাটার নাম চিত্রে। নামের সাথে জায়গার কি সুন্দর মিল। জায়গাটা সত্যিই ছবির মতো সুন্দর। ছোট ছোট বাড়ি আর চারিদিক পাহাড় ঘেরা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম। সান্দাকফু ফালুট যাওয়ার পথে অনেকগুলি চেকপোস্ট পড়বে, তাই নিজেদের আইডি প্রুফ সঙ্গে আনতে ভুলবেন না। এখন আমরা পৌঁছালাম টংলুতে। ভূপৃষ্ঠ থেকে 3070 মিটার উঁচুতে অবস্থিত টংলু। তাই এখানে বেশি লাফালাফি, দৌড়ানো, জোরে কথা বলার কারণে তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ এখানে অক্সিজেনের মাত্রা কম। চারিদিক কখনো ফাঁকা আর কখনো মেঘ এসে ঘিরে দিচ্ছে, আর ঠান্ডা হাওয়া তো ওর সাথে আছেই। এনারা মানিভঞ্জন থেকে ট্রেক করে ফালুট যাচ্ছেন। এনাদের দেখে তো আমার খুব লোভ হচ্ছিল, মনে হচ্ছিল যে এনাদের সাথে আমি চলে যাই। পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করার জন্য এর থেকে বেস্ট অপশান আমার কাছে মনে হয় কিছুই নেই। আর আমাদের টিম তো বিদেশে চলে গেছে, আর আমিও তাদের কাছে বিদেশে যাচ্ছি। ওই যে ওপরে দেখা যাচ্ছে উঁচু মতো ঢিবি, ওখানটায় আছে নেপাল আর ভারতের বর্ডার। আশেপাশে এই ছোট ছোট বাড়িগুলোই হোমস্টে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওখানে হোমস্টে বুক করতে পারিনি। উপরের দিকে যখন উঠছি, হঠাৎ করে মেঘ এসে আমাকে ঘিরে দিল। এখানে যদি কেউ হারিয়ে যায়, সে যে ফোন করবে ফোনটুকুও করতে পারবে না, কারণ একদমই নেটওয়ার্ক ছিল না এখানে। মোবাইলে যতটা স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তাটা, কিন্তু অতটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এইভাবেই আস্তে আস্তে করে ওদের কাছে পৌঁছালাম। ওপরে উঠে যখন স্লিপিং পুদ্দার নাকটা দেখতে পেয়েছিলাম, সে কি আনন্দ আমাদের যে একটু তো দেখতে পেয়েছি। টংলুতে দাঁড়িয়ে আছি আমরা। ওয়েদার মোটামুটি ক্লিয়ার, মাঝে মাঝে মেঘ আসছে, একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই চূড়া দেখা। এদিকটা নেপাল আর এদিকে আমাদের ভারত। বলছিলাম না আমাদের টিম বিদেশ গেছে, এই যে আমিও বিদেশ থেকে ঘুরে আমাদের দেশে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। এখান থেকে এভারেস্ট, মাকালু, লোৎসে আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই দেখা যায়, কিন্তু মেঘ থাকার জন্য আমরা স্লিপিং বুদ্ধার নাক ছাড়া কিছুই দেখতে পাইনি। এইটা দেখো, এটা কাঞ্চনজঙ্ঘা, তাই তো? কত কাছে, বেশ একটু মেঘটা সরে যাবে। এইটা হচ্ছে কি যেন একটা নাম আছে, এটা মাকালু না। নেপালের টাইম অনুযায়ী তখন ঘড়িতে 12:30 বাজে। ভেবেছিলাম হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তাই বেশি কিছু খাইনি। অনেক ঠান্ডা হাওয়ার জন্য খেয়েছিলাম একটু চা আর একটু ম্যাগি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে পৌঁছালাম গৌরীবাসে। এরপর শুরু হলো পাথর দিয়ে বানানো খাদ বরাবর রাস্তা। আমরা যখন পৌঁছালাম তখন সন্ধে নেমে এসেছিল। আমাদের হোমস্টে ছিল সান্দাকফুর শেরপাচালেট হোমস্টে। আশেপাশে আরও অনেক হোমস্টে আছে।
আমাদের বুক করা ছিল ফার্স্ট ফ্লোরে। দুপুরে আমরা সেরকম কিছুই খাইনি, তাই আমাদের সবার খিদে পেয়ে গিয়েছিল। আর ওই সময় মোমো ছাড়া কিছুই ছিল না। মোমো খেয়ে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর গান করছিলাম। পাশেই ওখানে গিটার রাখা ছিল। আর রাতের খাবার খেয়ে একেবারে সবাই মিলে নাচ শুরু করে দিলাম। সব কিছু শেষ হলো রাত 10টায়। -5 ডিগ্রি টেম্পারেচার আর হালকা হালকা স্নোফল হচ্ছে। ঠান্ডা থেকে বাঁচতে রুমে গেলাম। বাথরুমে গিয়ে দেখি যে বাথরুমের জল পুরো বরফ হয়ে জমে গেছে। রুমে বেড হিটার থাকার জন্য ভালো করে রাতটা ঘুমোতে পেরেছিলাম। আর 6টার সময় ঘুম থেকে উঠে আমরা সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তখন দেখি স্লিপিং বুদ্ধার পেটের ওপরে সূর্যের প্রথম আলোটা পড়ল। আমরা সবাই মিলে ধারালো হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছি। কি কনকনে ঠান্ডা হাওয়া। এখন পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এভারেস্ট, মাকালু, লোৎসে, আর এখানে আছে কাঞ্চনজঙ্ঘা। অনেক ঠান্ডা হাওয়া, হাত পা জমে যাচ্ছে বরফের মতো ঠান্ডা হয়ে। আর নিচে মেঘ, এই যে অল্প অল্প বরফ আছে। এই যে আমাদের বাথরুমের জল বেরিয়ে এখান থেকে বরফ হয়ে গেছে। গাড়ির ওপরে বরফ জমে আছে। নিচে উনিও বরফ ভাঙছেন মনে হচ্ছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছিল। এখানে এনারা অনেক কষ্ট করে থাকেন। আর এখানে স্নান করলে শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই এখানে স্নান করা নিষেধ। গাড়ির ওপর এই যে জলের ট্যাঙ্কগুলো আছে, এগুলোতে করে এনারা নিচ থেকে জল সংগ্রহ করে নিয়ে আসেন। হোমস্টের সামনের দিক থেকে যেহেতু পিছন দিকের ভিউটা দেখা যায় না, তাই একটু নিচের দিকে নেমেছিলাম। এখান থেকে ভুটানের পাহাড়ও দেখা যায়। আর এই যে নিচে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো কোন জায়গা জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। এই গাছটা চেনেন? এটার নাম ক্রিসমাস ট্রি। সকালে যখন অনেক বরফ ছিল, এটা সাদা হয়েছিল। আস্তে আস্তে রোদ ওঠার কারণে বরফটা গলে গেছে। এই যে আমাদের হোমস্টেটা, 307 আমাদের রুম, ভিউ রুম। চারিদিকে এলোমেলো। এই যে 301, এটা নন ভিউ রুম। আরও ওপরে রুম আছে, যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। জলের এই জারগুলো 80 টাকা দাম, যেগুলো আমরা মানেভঞ্জন থেকে নিয়ে এসেছিলাম 40 টাকা দামে। 306 রুম, এটাও ভিউ রুম। 305, এটাও ভিউ রুম। 304, এটাও ভিউ রুম। 303, 301, 302, ওগুলো নন ভিউ রুম। এদিকে ওই ব্যালকনিটা পৌঁছে যাওয়া যায়। নিচেই ছিল এনাদের রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কের ব্যবস্থা আছে। এখানকার ম্যানেজার বললেন এই ওয়াইনটা শুধুমাত্র একটা পোকা দিয়েই বানানো হয়। রিসেপশনের পাশেই ছিল কিচেন রুম, তার পাশেই ছিল মেনু চার্ট দেওয়া। আপনারা ওখান থেকে দেখে যা অর্ডার করবেন তাই ওনারা বানিয়ে দেবেন। আর এই হলো ডাইনিং হল। আমাদের তখন ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই খাবারে কী কী ছিল দেখানো হয়নি, যেহেতু এরপর আমাদের আরও একটি অন্য জায়গায় যেতে হবে। ড্রাইভার দাদা আসার পর আবারও সেই এবড়োখেবড়ো রাস্তা দিয়ে রওনা দিলাম। এই রকমই রাস্তা দিয়ে আমাদের 7 কিলোমিটার এখনও যেতে হবে। বাকিটা পরের ভিডিওতে দেখাবো। টাটা।